ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষের পর থমথমে টঙ্গী। জড়িতদের ছাড় নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 আসামি খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। মৃদু শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও কমেনি শীতের দাপট। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি রেকর্ড। বিপাকে শ্রমজীবীরা। এখনো তাপমাত্রা খুবই নিম্ন পর্যায়ে আছে, মানুষজন কাজে কর্মে বেরোতে পারছে না। শীতের কারণে আমরা বাইরে বেরোতে পারছি না, সকালে কাজকর্মে যেতে পারছি না, গাড়ি চালাতে পারছি না, লোকজন শহরে আসছে না শীতের কারণে। আমরা এই জন্য খুব কষ্টকর আমাদের। কুষ্টিয়ায় মামলা বাণিজ্যে ভুক্তভোগী খোদ শহীদ পরিবার। বাদী জানে না কারা আসামি, ফাঁসছেন নিরাপরাধ মানুষ। এবং পিরোজপুরে বাবুল খানের মাদকের সাম্রাজ্য। অন্যায়ের প্রতিবাদ করলে হতো নির্যাতন, অভিযোগ অস্বীকার, ব্যবস্থার আশ্বাস। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়, আহত হয় শতাধিক মুসল্লি। সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপের পাশাপাশি নিহতদের নিজেদের সমর্থক দাবি করেছে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গী ইজতেমা ময়দান ও আশেপাশে এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। টঙ্গী ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। সহকর্মী নজরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদ কান্দলভির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে 3 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে শতাধিক। নিহতরা হলেন রাজধানীর দক্ষিণ বেলাল হোসেন, কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং বগুড়ার তাজুল ইসলাম। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতপন্থীরা বিভিন্ন এলাকা থেকে নতুন পুরাতন সাথী জমা করে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ময়দানে প্রবেশের চেষ্টা করে। তাদের লক্ষ্য করে ময়দানে থাকা জুবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আমাদের আগের থেকে ঘোষণা দেওয়া যে আমরা 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করব, যেহেতু টঙ্গীর ময়দান এখানে জায়গাটা খালিই আছে, এই জন্য আমরা 5 দিনের জোর করতে আসছি। এখান থেকে অনেক জামাত বের হবে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষ। নিহতদের নিজেদের পক্ষের বলেও দাবি তাদের। এখান থেকে উস্কানিমূলক কিছু পাইছে, তারা নারাও থাকবে আল্লাহু আকবার করে ডাক দিছে, ডাক দিয়ে সব সাথে উড়ে গেছে। এই তখন এবারে দাওয়া ফাল্লা দাওয়ার মধ্যে আমরা সাথীরা ঢুকে গেছে। যারা এই হামলার উস্কানিদাতা ছিল, এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে, 3 জন মানুষ নিহত হয়েছে। আমরা চাই যারা এই হামলার উস্কানিদাতা ছিল, যারা সরকারের ঘোষণার পরও মাঠ ছাড়েনি আমাদের জন্য, তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনা হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকায় সেনাবাহিনী সহ যৌথ বাহিনী কাজ করছে। এছাড়া মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি সদস্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ নিয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, টঙ্গীর পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং মুসল্লিরা ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছে কিনা, কি পরিস্থিতি সেখানকার? জ্যোতি,
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে এখানে কিন্তু রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে, সেই রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু 3 জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জরুরি ভিত্তিতে মিটিংয়ে বসছেন। সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয় যে মাঠ ত্যাগ করার জন্য, কিন্তু তারপর থেকে কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে ইজতেমা ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সারিবদ্ধভাবেই কিন্তু বের হয়ে যাচ্ছেন মাঠ থেকে, অর্থাৎ এই আশপাশের এলাকা কিন্তু সেনা বাহিনী সহ আইন শৃঙ্খলা এবং বিজিপির 4 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে, এবং আশপাশের যে এলাকা সম্পূর্ণ কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে রয়েছে তারা কিন্তু ঘিরে রেখেছে। অর্থাৎ এখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে শত শত, অর্থাৎ এখানে যে ইজতেমা ময়দান থেকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বের হয়ে যাওয়ার যে নির্দেশনা আসছে, তারপর থেকে কিন্তু মুসল্লিরা কিন্তু এখানে আপনারা দেখছেন যে দল বেঁধে কিন্তু এই ইজতেমা ময়দান ত্যাগ করছেন। অর্থাৎ এখানে কিন্তু এই ইজতেমা বিশাল যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে, এবং মুসল্লিরা কিন্তু সেই সিদ্ধান্ত, অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েই কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন, এবং তারা কিন্তু এই ইজতেমা ময়দানের আশপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ এখানে মার্কাস আছে একটা, সেই মার্কাস মসজিদ সহ আশপাশের জায়গায় তারা আজকে অবস্থান নেবেন এবং এখান থেকে কিন্তু মাঠ ত্যাগ করতেছেন। ইতিমধ্যেই কিন্তু মাঠের যে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা যে বাহিনীর সদস্যরা তারা কিন্তু মাঠের সব জায়গায় অবস্থান করছেন, এবং এখানে কিন্তু 4 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু মাঠ এখন কিন্তু সম্পূর্ণ মাঠ কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আর সেনাবাহিনী আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এর জন্য কিন্তু সেনা সদস্য এখানে অবস্থান আমরা দেখতে পেয়েছি, এবং মাঠের সব জায়গায় কিন্তু আপনার এখন আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং সবাই কিন্তু অবস্থান নিয়েছেন। তো আমরা আপনার দেখাতে চাই যে পিছনে কিন্তু যে আপনার শত শত মুসল্লিরা কিন্তু মাঠ মানে নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই কিন্তু মাঠ ত্যাগ করছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে মাঠ ফাঁকা হয়ে যাবে এবং প্রশাসন মাঠ নিয়ন্ত্রণে নিয়ে নেবে, অর্থাৎ সরকার মাঠ নিয়ন্ত্রণে নেবে, এইরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমি যদি একটু দেখাতে চাই, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু গত রাত 3টার সে ঢুকেছিল মাঠের মধ্যে, এখন কিন্তু মাঠ ফাঁকা হতে শুরু হয়েছে। অর্থাৎ এখন আস্তে আস্তে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু মাঠ ফাঁকা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যদি টঙ্গী ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। টঙ্গী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। ইজতেমা মাঠের দখল নিতে সংঘর্ষ হত্যায় জড়িতদের ছাড় দেওয়ার অবকাশ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাতপন্থী নেতাদের সঙ্গে আলাদা বৈঠকের পর এ কথা বলেন তিনি। জানান, ইজতেমার পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন। বাকি 6 আসামির সাজা কমিয়ে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় এ রায় দেওয়ার কথা জানান আদালত। সাবিনা মজুমদার রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় করা মামলা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের জন্য আনা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের। আলোচিত এ ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 111 সরকারের সময় মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে অভিযুক্ত করা হয় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চূড়ান্ত বিচারে বাবর, নিজামী, উলফা নেতা পরশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দেন উচ্চ আদালত। আর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড হয় 6 জনের। উলফা নেতা পরশ বড়ুয়াকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা দেখছেন আদালত। আর শুধু রাজনৈতিক রং দিতেই বাবর নিজামী সহ অনেককে মামলায় অভিযুক্ত করে আওয়ামী লীগ সরকার। বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে। প্রথম তদন্তে তিনি আসামিই ছিলেন না। 28 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজিল ইসলামের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী এই অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগ লিখিতভাবে দেওয়ার পর তদন্তে নামবে তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিনী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সরকার পতনের পর 7 আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে মাইকেল চাকমাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব, এবং সেটা যখন আমি অভিযোগ দেব তখন আমি এসব আপনার সামনে। বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাস সহ 10 জনকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার সকালে অবকাশকালীন চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদেশ দেন। এর আগে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। গেল 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই ঘটনায় খুনের শিকার আইনজীবী আলিফের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। কুষ্টিয়ায় জুলাই গণহত্যা মামলার বাদী এখন নিজেই ভুক্তভোগী। শ্বশুর লোকমান হোসেনের করা মামলায় আসামি হয়েছেন মেয়ের জামাই। তবে কিভাবে লোকমান হোসেনের করা মামলায় মেয়ের জামাই আসামি হয়েছেন তা জানেন না তিনি। কুষ্টিয়া জুড়ে এমন হত্যাকাণ্ডের গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না কারা আসামি। এমন মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে 10ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট জানাচ্ছেন। ঢাকার উত্তরায় 24-এর বিপ্লব চলাকালে 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আলী হোসেন। এ ঘটনায় গত 8 ডিসেম্বর করা হত্যা মামলায় আসামি বগুড়ার 9 সাংবাদিক। এদের মধ্যে 33 নং আসামি রাকিব জুয়েল। 18 জুলাই দিনভর বগুড়া থেকে লাইভে আহত শিক্ষার্থীদের খবর জানান ডিবিসি নিউজে। একইভাবে এখন টেলিভিশনের মাজেদ, সময় টেলিভিশনের আব্দুল আউয়াল সহ সবাই দিনভর বগুড়া শহরে ব্যস্ত ছিলেন শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশে।
ঠিক সেই দিনে আমি বগুড়ায় সদর থানার সামনে দাঁড়িয়ে থেকে একটি লাইভে সংবাদ পরিবেশন করেছি। সরকার বারবারই বলছে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে না, তারপরে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু আমরা সেটি দেখছি না। যারাই যে এই কাজটা করুক না কেন, তারা আসলে পেশাগত জিজ্ঞাসা থেকেই মূলত এই মামলাটি দায়েরের চেষ্টা করছেন। মামলার বাদী মফিজুল ছানা বর্তমানে লাপাত্তা, তবে নথি বলছে তার বাড়ি খুলনায়। দেশ টিভির অনুসন্ধান বলছে তিনি নিজেই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। তার স্বজনরাও বলছেন এ মামলা সম্পর্কে কিছুই জানেন না তারা। আত্মীয় স্বজন কোনো মামলা করছে এরকম কিছু আছে? আত্মীয় স্বজন আমরা সাথে না জানি কেমনি করবো, আমরা রায়না দিলে আমরা সারা দুটি করে তাই এটা তার বাবা কথা। আইনজীবীরা বলছেন অপরাধের সাথে সংশ্লিষ্টদের নামেই সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত। মামলার নামে কাউকে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এর বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির জন্য ওনার যে তথ্যাদি সহ একটা ইনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবেন। কোর্ট থেকে তার বিরুদ্ধে সমন বা প্রসেস যেটা যাওয়ার সেটা চলে যাবে। হয়রানির এমন মামলার ঘটনায় বিব্রত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও বলছেন, ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী মেতে উঠেছে এমন মামলায়। আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা সহ ঊর্ধ্বতন উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই যে এই মামলাগুলোর নিয়ন্ত্রণ যেন সরকার নেয়। ঘটনা ঢাকার হলেও নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। নিহতের কোনো স্বজন না হলেও খুলনার মফিজুল ছানা করেন মামলা। সে মামলায় এখন বগুড়ার অনেকেই আসামি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। ভোরে হাড় কাঁপানোর ঠান্ডায় কাজে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে অনেকের, বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। এদিকে শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। এ জেলায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। দুপুরে রোদের দেখা মিললেও সকালের হাড় কাঁপানো শীতে কাজে যাওয়া দায় হয়ে যায় শ্রমজীবীদের। কাশি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা দেখা যাচ্ছে না, মানুষজন কাজে কর্মে বেরোতে পারছে না। যে কুয়াশা পড়ছে, আবার রোদ উঠতেও দেরি করছে, কাজকর্মে সেরাম যেতে পারছি না, এদিকে ওদিক দাঁড়িয়ে থাকছি, আগুন তাপাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেশি, এখনো দেখা মেলেনি সূর্যের। কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না, গাড়ির হেলমেট দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না, লাইট দিয়ে দেখা যাচ্ছে না। ওই প্যাকেট দিয়ে চালাচ্ছি আমরা, গাড়ি চালাতে পারছি না, লোকজন শহরে আসছে না শীতের কারণে। পৌষের শুরুতে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মোটরসাইকেল চালার সময় বিশেষ করে হাতে, নাকে, মুখে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। শীতের কারণে যাত্রী বেড়ায় না, আমাদের ইনকাম কম। ফসলের তো প্রচুর ক্ষতি হচ্ছে, প্রতিদিন স্প্রে করা লাগতেছে, 2 দিন 1 দিন পর পর। এদিকে শীতের তীব্রতায় লালমনিরহাট সদর হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। এদের বেশিরভাগ শিশু ও বয়স্ক। শীতজনিত রোগ থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যারা বিশেষ করে বয়স্ক এবং শিশু, তারা এই শীতের মধ্যে যেন বাইরে ঘোরাফেরা না করে এবং সবসময় বাচ্চাদের বিশেষ করে যে কিভাবে উষ্ণ রাখা যায় সে বিষয়ে আমি গার্ডিয়ানদের অ্যাডভাইস করব। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। এমন হাড় কাঁপানো ঠান্ডায় ব্যাহত জেলার স্বাভাবিক জীবনযাত্রা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হয় মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে 16 বছরে সরকারি বরাদ্দ আসেনি 1 টাকাও। নামের কারণেই বৈষম্যের শিকার হতে হয় প্রতিষ্ঠানটিকে। তবে চাহিদা অনুযায়ী অচিরেই বরাদ্দ দেওয়ার কথা জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ।
টেবিলে সাজানো রয়েছে শতাধিক আবেদনপত্র। গত ১৬ বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি কোনো সাড়া, বরাদ্দ আসেনি একটি টাকাও। অথচ ফলাফলে প্রতি বছর জেলায় শীর্ষ 10-এর মধ্যে অবস্থান বিদ্যালয়টির। বিভিন্ন জায়গায় প্রায় ১০০ থেকে ১৫০ মতন দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আগারগাঁও পর্যন্ত গেছিলাম, সেখানেও আমরা আবেদন করেছি, কিন্তু আসলে আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ২০০০ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় ৩-তলা একাডেমিক ভবন। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় ২০০২ সালে। ২০০৩-০৪ অর্থবছরে এখানে সরকারি অর্থে একটি ২-তলা ভবন নির্মিত হয়। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার আসার পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি। অপরাধ শুধু বিদ্যালয়ের নামে। বিগত আওয়ামী সরকার স্কুলের প্রতি একটু নজর দেয় নাই। যে কোনো বরাদ্দ আসলে স্কুলের নামে যদি পাস হয়, এটাকে উপজেলা থেকে আবার জেলা পর্যায়ে কেটে ফেলা হয়। শুধু শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় নাম থাকার কারণেই এই বিদ্যালয়টি অবহেলিত। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। খসে পড়েছে শ্রেণীকক্ষের পলেস্তারা, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত। নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। এতে ফলাফল ভালো থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। জানলা দরজা কিছু নেই, বৃষ্টি দিনে ফ্লোরে পানি এসে পড়ে। ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই, অনেক কষ্ট হয় ওয়াশরুমের জন্য। তারপরে লাইট নাই, ফ্যান নাই, তারপর জানালা খোলা। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে জানান জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রধান শিক্ষকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলেছি এবং বলছি যে আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেখানে নক করব। এদিকে পর্যবেক্ষণ করে চাহিদাপত্র পাঠানো হয়েছে, অচিরেই বরাদ্দ আসবে বলে জানান জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আমরা তো আমি কিছুদিন আগে ওটা ভিজিট করছি, ওটা ওই যে আমার যে প্রধান প্রকৌশলী মহোদয় ওনার সাথেও কথা হয়েছে, ওটা ওই যে নতুন যে কর্মসূচি ওখানেই ওটা আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের রোষানলে থাকা বিদ্যালয়টি এবার নতুন রূপ পাবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের নানা আয়োজনে পালন করা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্য সামনে রেখে দিনটি পালন করা হচ্ছে। বগুড়ায় দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় বেলা 11:30টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এছাড়া আয়োজন করা হয় অভিবাসী ও কর্মসংস্থান মেলা। মেহেরপুরে দিবসটি উপলক্ষে সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলের লেক থেকে 15 ঘন্টার ব্যবধানে উদ্ধার হয়েছে সুজানা ও কাব্য নামের 2 শিক্ষার্থীর মরদেহ। তারা দুজনেই পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। পুলিশের ধারণা মোটরসাইকেল দুর্ঘটনাই মৃত্যুর কারণ। স্বজনদের দাবি সুষ্ঠু তদন্ত করে রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত করা। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে লেক থেকে সুজানা নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পাশে পাওয়া যায় মোটরসাইকেলের একটি হেলমেট ও ছোট ব্যাগ। মরদেহের গলায় ছিল আঘাতের চিহ্ন। পরিচয় শনাক্তের পর জানা যায় নিখোঁজ রয়েছে সুজানার সঙ্গে থাকা বন্ধু কাব্য। একদিন পর বুধবার সকালে একই লেক থেকে উদ্ধার করা হয় কাব্যের মরদেহ। এ সময় লেক থেকে কাব্যের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এমন ঘটনায় হতবিহ্বল পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি তাদের। আমার মালিককে কিভাবে আমি বলে থাকবো? আমার মালিকের বিচার চাই। আমি আর মেয়ে এক বান্ধবীর মতো ছিলাম। আমি আমার মেয়ের বিচার চাই, বিচার চাই। আমার মেয়ের সুস্থ বিচার চাই। পূর্ব শত্রুতার জেরে হয় কাব্যর কোনো শত্রু হইতে পারে বা আমার বোনের কোনো শত্রু হইতে পারে। তৃতীয় পক্ষ যারা মনে করেন ওদেরকে একসাথে পেয়ে বা সন্দেহবশত আর কি, ওরা ফ্রেন্ড ছিল, সন্দেহবশত হয়তো মেরে ফেলতে পারে।
এখন এটা আসলে আমরা চাইতেছি প্রশাসন এদিকে সুস্থ পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশের ধারণা এটি সড়ক দুর্ঘটনা, তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হত্যাকাণ্ড কিনা। তদন্তে আমরা যেটা পাচ্ছি, এই ছেলেটা এবং মেয়েটা এরা দুইজন মানে ক্লাসমেট এবং বন্ধু বান্ধবী ছিল। ওরা একটা মোটরসাইকেলে ওখানে ঘুরতে এসেছিল। খুব সম্ভবত, এখনো আমরা বলতে পারছি না পোস্টমর্টেম রিপোর্ট সব কিছু ছাড়া, যে এটা খুব সম্ভবত তারা ড্রাইভিংয়ের সময় অ্যাক্সিডেন্টালি ওভার স্পিডের কারণে তারা ওখানে পড়ে যায়। শাহিনুর রশিদ কাব্য পড়তেন রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে, আর সুজানা ছিলেন ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। নিউজ ডেস্ক, দেশ টিভি। একসময় ট্রেনে ফেরি করে ওষুধ বিক্রি করতেন পিরোজপুরের বাবুল খান। সময়ের ব্যবধানে রাজনৈতিক ক্ষমতায় বনে গেছেন এলাকার গডফাদার। হাতুড়ি আর মুগুর বাহিনীর বৌদলতে গড়ে তোলেন মাদকের বিশাল সাম্রাজ্য। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থের জোরে স্বামী স্ত্রী দুজনেরই হয়েছেন এলাকার মেম্বার। তাদের অন্যায়ের প্রতিবাদ করে শায়েস্তা হতে হয়েছে অনেককে। সহকর্মী লালের মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরাপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল খান 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্থানীয় সাবেক এমপি AKM আওয়ালের ঘনিষ্ঠ হয়ে গড়ে তোলেন বিশাল মাদকের সাম্রাজ্য। পরবর্তীতে নিজ জমিতে গাঁজা চাষ শুরু সহ আত্মীয় স্বজনদের দিয়ে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর মাধ্যমে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রথমেতে হন ইউপি মেম্বার এবং পরে 2 বার স্ত্রীকে বানান ইউনিয়ন পরিষদের নারী সদস্য। তার বিপরীতে কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে করা হতো নির্মম নির্যাতন। ঔষধ চোরাকারবারি চক্রের সাথে যুক্ত হয়ে রাতারাতি বনে যান আঙুল ফুলে কলা গাছ। সরকারি ঘের ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। আমার যত জায়গা জমি ছিল, অর্থ সম্পদ ছিল, গেরবেরি ছিল, মাছ ফোনা ছিল, গড় ছিল, সবকিছু লুটপাট করে ওরা নিয়ে গেছে। তার নির্যাতন থেকে বাদ যায়নি 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর নামে দেয়া হয় ডাকাতি সহ 5টি মামলা। যখন আমি 7-এ পড়ি তখন বাবুল খানের নির্দেশে আমার নামে একটা ডাকাতি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে এলাকায় আবাসন থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রতি ঘর থেকে আদায় করতেন 40 থেকে 50,000 টাকা। উনি আবাসনের ঘের খাইছে অনেকদিন। এরপরে আন্দোলনের পরে আবাসনালারা যখন করছে তখন ওরা সে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ঘের দখল করছে, তারপরে চরের জমি দখল করছে। আমাদের আবাসনে এই যে ক্লাব আছে, ক্লাবের টর্সাল সেল তৈরি করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন সদস্য বাবুল খান। বলেন সবই অপপ্রচার ও প্রতিপক্ষের মিথ্যাচার। আমাদের এলাকায় কখনো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। এই মামলার ব্যাপারে যারা দোষী সাব্যস্ত তাদের বিচার চাই। বাবুল খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলাকায় শান্তি ফেরাতে অভিযুক্ত বাবুল খানকে দ্রুত আইনের আওতায় দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে বীজ তলাতেই নষ্ট হয়েছে সরকারি কৃষি প্রণোদনার বীজ। এতে ক্ষতির মুখে পড়েছেন 3 উপজেলার পেঁয়াজ চাষি। ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত বীজ সরবরাহের কথা জানিয়েছে কৃষি বিভাগ। জাবেরুল ইসলাম বাঁধনের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। গোপালগঞ্জে 600 পেঁয়াজ চাষিকে প্রণোদনা হিসেবে বীজ সহায়তা দেয় সরকার। এরই অংশ হিসেবে কৃষকদের বাড়ি 1, বাড়ি 4 ও তাহেরপুরি জাতের বীজ সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কিন্তু বপনের পর অঙ্কুরোদ্গম হয়নি সে বীজের। এতে চরম ক্ষতিতে পড়ছেন কৃষক। পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত করে রাখা জমিতে পারছেন না অন্য কোনো ফসল ফলাতে। জেলায় বেশিরভাগ প্রান্তিক পেঁয়াজ চাষি ঋণ করে পেঁয়াজ চাষ করে থাকেন। কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার 420 জন কৃষকের বীজ বপনের পর এই সমস্যা দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা পেঁয়াজের খাত করি, কিন্তু এবারে আমরা বিআরটিসির মাল পাই, আমাদের সমস্ত জমি মার হয়ে গেছে। আমরা ওই জমিতে এখন কি করতে পারি? একটা বীজও গজায় নেই। আমাদের কৃষকদের খুব সর্বনাশ হয়েছে। যদি একটু সাহায্য সহযোগিতা করে আমাদের কৃষকদের খুব উপকৃত হবে। আমরা সরকারের বীজে বেশি গুরুত্ব দিতাম,
কিন্তু এই বছরে বীজটা কোনো জায়গা আমাদের তো গজাই নেই। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুতই পুনরায় বীজ সরবরাহের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে বীজ সরাসরি জমিতে বপনের পরামর্শ দেন এ কর্মকর্তা। 600 জন কৃষক প্রণোদনার আওতায় পেঁয়াজের বীজ সহায়তা পেয়েছিল, কিন্তু বাকি 420 জন কৃষক তাহেরপুরি, যেটা গোল্ডেন এন্টারপ্রাইজ নামক একটা কোম্পানির বীজ, এবং বাড়ি পেঁয়াজ 4 এর বীজ পায়, এটা মাঠ পর্যায়ে অঙ্কুরিত না হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে বিষয়টা অবহিত হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করব। জেলায় এবার ৩,৮35 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের কথা রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে মাত্র 13 কিলোমিটার দূরত্বে 39 টাকার আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। সরকার পাইকারি বাজারে দাম নির্ধারণ করে দেওয়ার পরও হিমাগার মালিক ও ব্যবসায়ীরা সিন্ডিকেট আলু মজুত রেখে সৃষ্টি করছেন কৃত্রিম সংকট। এমন অভিযোগে কয়েক দফা অভিযান চালিয়েছে পবা উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুটি হিমাগারে অভিযান চালিয়ে 2,300 বস্তা আলু জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। পরে তা সরকার নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রি করে দেয়া হয়। জানা যায়, পবা উপজেলার হিমাগার থেকে কাঁচা বাজারের দূরত্ব 13 কিলোমিটার। সেখান থেকে পাইকারি ব্যবসায়ীদের জন্য সরকার নির্ধারিত আলুর দাম প্রতি কেজি 39 টাকা করে রেখেছে। সেই আলুর রাজশাহীর কাঁচা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকায়। সীমানা প্রাচীর না থাকায় নড়াইলে অরক্ষিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ। তার নামে প্রতিষ্ঠা করা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য লড়াই করা নূর মোহাম্মদ সহ সব বীরশ্রেষ্ঠদের স্মৃতি রক্ষায় জোর দেওয়ার দাবি স্থানীয়দের। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1959-এর 14 মার্চ যোগ দেন পূর্ব পাকিস্তান রাইফেলসে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে বীরত্বের সঙ্গে লড়েন শত্রুর বিরুদ্ধে। 5 সেপ্টেম্বর ছুটিপুর এলাকায় টহল দেওয়ার সময় পাক বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। আহত নান্নুকে কাঁধে নিয়েই এলএমজি হাতে চলে নূর মোহাম্মদের প্রাণপণ লড়াই। হঠাৎ পাক বাহিনীর মর্টারের আঘাতে ভেঙে যায় তার হাঁটু, তবুও চালাতে থাকেন গুলি। এক পর্যায়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। 2008 সালের 18 মার্চ নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইলের মহিষখোলা গ্রামের নাম পাল্টে রাখা হয় নূর মোহাম্মদ নগর। তার স্মরণে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ, স্কুল ও কলেজ। তার সন্তানদের জন্য করে দেয়া হয় ঘরবাড়ি। তবে স্মৃতিসৌধ ঘিরে সীমানা প্রাচীর না থাকায় পড়ে আছে অরক্ষিতভাবে। এখানে একটা শ্রদ্ধা সিদ্ধি করে দিয়ে গেছে সরকার থেকে, আর এখানে বিভিন্ন দেশের লোকজন আসলে এখানে দেখে যে একটা নোংরা একটা পরিবেশ দেখে। তা এখানে যে একটা আমাদের আবেদন বা আমাদের একটা দাবি যে এই প্রাচীর করে দিক। এই গ্রামের নাম আগে ছিল মহিষখোলা, এখন ওটা পরিবর্তন হয়ে নূর মোহাম্মদ নগর হয়েছে। 1500-এর বেশি শিক্ষার্থী থাকলেও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে গড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রায় 450 ছেলে মেয়ে, কিন্তু আমার একটা বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে 18-19 অর্থ বছরে। এটা 4 তলা ভিত্তিপ্রস্তর, কিন্তু 1 তলা সম্পূর্ণ হয়েছে। কমপক্ষে 10-12টা রুম লাগে, কিন্তু আমাদের 3টা, আর আমরা একটা টিন শেড দিয়ে 2টা। এই 250 মতো ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই যে অবকাঠামো আছে, সেই অবকাঠামোতে আমাদের পড়ালেখা করানোর যথেষ্ট সমস্যা হচ্ছে। বীরশ্রেষ্ঠর স্মৃতি স্মরণীয় করে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওনার যে বাসভূমিটি, সেখানে যে এখন বর্তমানে যে অবস্থা আছে, এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাদের স্মৃতি সংরক্ষণে জোর দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা তেজগাঁও আকিজ মোটরসের আয়োজনে ঢাকার আকিজ সেন্টারে অনুষ্ঠিত হলো বৈদ্যুতিক
যানবাহন ও গতিশীলতা শীর্ষক ব্যবসায়িক সম্মেলন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বৈদ্যুতিক যানবাহনের নিরাপত্তা ও ভবিষ্যতে বাংলাদেশে এর সম্ভাবনা নিয়ে আলোচনা। আকিজ মোটরস সবার জন্য গাড়ি স্লোগান নিয়ে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের প্রচার করছে, যা পরিবেশের জন্য উপকারী। বৈদ্যুতিক যানবাহন পরিবেশ দূষণ কমাতে সহায়ক এবং কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান। এছাড়া আকিজ মোটরসের সিইও শেখ আমিনুদ্দিন, বুয়েটের প্রফেসর ডক্টর শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম, BRT এর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিনের লেখা মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে তার চতুর্থ বইটি প্রকাশ করা হয়। মেজর নাসির উদ্দিনের পূর্ববর্তী বইগুলো হলো যুদ্ধে যুদ্ধের স্বাধীনতা এবং গণতন্ত্রে বিপন্ন ধারায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ ৭২ থেকে ৭৫ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। যুদ্ধে যুদ্ধের স্বাধীনতা বইটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস লাইব্রেরিতে স্থান পেয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, কূটনীতিক ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, চিত্রশিল্পী হাশেম খান সহ অন্যান্যরা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।